গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ভেনেজুয়েলার তেল এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, $50 কোটি তেল বিক্রি, টাকা যাচ্ছে কাতারের একটি ব্যাংকে। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে চীনের জন্মহার, টানা 4 বছর কমছে জনসংখ্যা, আগামী কয়েক দশকে আরও জটিল আকার ধারণের সংখ্যা। এবং স্পেনে দুটি উচ্চগতির সম্পন্ন ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত 39, আহত শতাধিক, বাড়তে পারে নিহতের সংখ্যা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে ইইউ প্রায় 93 বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে। পাশাপাশি ইউরোপের বাজারে কিছু মার্কিন কোম্পানির প্রবেশাধিকার সীমিত করার বিকল্প ব্যবস্থাও বিবেচনায় আছে। মূলত এই পদক্ষেপগুলো আলোচনায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। সুইজারল্যান্ডের ডাভোসে আসন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেই এই চাপ তৈরি করতে চায় ইইউ কর্মকর্তারা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়ে উদ্বেগ তৈরি করেছে। তাই প্রয়োজন হলে অর্থনৈতিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইইউ। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর এক হুমকি ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবে সমর্থন না দিলে তাদের উপর আরও বাণিজ্যিক চাপ আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই হুমকি নজিরবিহীন এবং পশ্চিমা জোটের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত বহন করছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গত এক বছরে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশ কিছু অপ্রত্যাশিত অর্থনৈতিক হুমকি দেখেছে বিশ্ব। তবে গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ঘিরে পশ্চিমা মিত্রদের ওপর চাপ সৃষ্টি সবকিছুকে ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি কার্যত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিজের ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র খুব কম সময়ের নোটিশে এমন একটি ইস্যুতে হুমকি দিয়েছে যা নেটো জোট এবং পুরো পশ্চিমা ঐক্যকেই ভেঙে দিতে পারে। ইউরোপকে ট্রাম্পের দেয়া হুমকিতে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকের কাছে বিষয়টি এতটাই অবাস্তব যে তারা প্রশ্ন তুলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আদৌ কি বাস্তবায়নযোগ্য? বাস্তবিক অর্থে ট্রাম্প কি সত্যি কংগ্রেস কিংবা নিজের প্রশাসনের পূর্ণ সমর্থন নিয়ে এই পদক্ষেপ নিতে পারবেন? ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেন। বাণিজ্য মহলে পরিচিত এই বাক্যটি আবারও আলোচিত হচ্ছে। এমন উদাহরণ আগেও দেখা গেছে। এই যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য ঘাটতি থাকলেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কৌশলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কানাডার বাণিজ্য বেড়েছে 14%, যা যুক্তরাষ্ট্রের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলেছেন মার্ক কার্নি। চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কেরও ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মাত্র 3 মাস আগেও ট্রাম্প প্রশাসন বিশ্বকে বোঝাতে চেয়েছিল এটা চীন বনাম বিশ্ব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ট্রাম্পের সে কৌশল এখন আর কাজ করছে না। তবুও যদি ট্রাম্পের এই হুমকিকে সত্যি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে উদ্বেগের কারণ শুধু 10% শুল্ক নয়, বরং তার যুক্তি। মিত্রদেশের ভূখণ্ড দখলের ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি আন্তর্জাতিক রাজনীতিতে বিপজ্জনক এক দৃষ্টান্ত স্থাপন করছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্রের বদলে চীন বা রাশিয়া যদি এমন হুমকি দিত, বিশ্ব কিভাবে এর প্রতিক্রিয়া জানাতো? এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আদৌ কি কার্যকরভাবে কাজ করছে? এমন এক সময়েই বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে সব দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে ট্রাম্পকে, যাদের অর্থনীতিকে তিনি হুমকির মুখে ফেলেছেন।
ট্রাম্পের এ নজিরবিহীন হুমকি কি সত্যি বাস্তব রূপ নেবে, নাকি বিশ্ব অর্থনৈতিক ফোরামের আগেই এটি মিলিয়ে যাবে আরেকটি রাজনৈতিক কৌশল হিসেবে? সেদিকে দৃষ্টি সবার। ইমতিয়াজ আহমেদ, RTV। ভেনেজুয়েলার তেল এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ইতোমধ্যে $50 কোটি তেল বিক্রিও হয়েছে। কিন্তু সিএনএনের চমকপ্রদ তথ্য বলছে, এ বিক্রির অর্থ সরাসরি ভেনেজুয়েলা বা যুক্তরাষ্ট্রের ব্যাংকে না রেখে জমা রাখা হচ্ছে কাতারের একটি ব্যাংকে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, কেন এই লুকোচুরি? কেনই বা বেছে নেওয়া হলো কাতারকে? সামিউর শিহাবের রিপোর্টে জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে গ্রেপ্তারের পর দেশটির তেল খাত নিয়ে কোনো রাগঢাক রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ স্পষ্ট করেই মার্কিন প্রেসিডেন্ট জানান, এখন থেকে ভেনেজুয়েলার তেল থাকবে যুক্তরাষ্ট্রের অধীনে। ইতোমধ্যে $50 কোটি তেলও বিক্রি হয়ে গেছে। তবে চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই অর্থ যায়নি ওয়াশিংটনের কোষাগারে, পৌঁছায়নি কারাকাসেও। তবে গেল কোথায় বিপুল পরিমাণে এই অর্থ? সিএনএনের প্রতিবেদন বলছে, দ্রুত ও ঝামেলাহীনভাবে ভেনেজুয়েলায় নিয়ে যাওয়ার জন্য তা রাখা হচ্ছে কাতারের ব্যাংকে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অর্থ ভেনেজুয়েলার নাগরিকদের জন্য খাদ্য, ঔষধ ও ছোট ব্যবসার সহায়তায় ব্যয় করা হবে। তবে এই অফশোর ব্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা। সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলছেন, সামরিকভাবে জব্দ করা সম্পদ এভাবে ভিন্ন দেশে গচ্ছিত রাখার স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির ঝুঁকি তৈরি করে। এ অর্থ নিয়ে ট্রাম্প প্রশাসনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এছাড়া অনেকেই একে একটি গোপন তহবিল তৈরির চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে এর বাস্তব উদ্বেগও আছে। সেটি হলো, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখতে এ অর্থ ব্যবহার করে সরকারের দুর্নীতিগ্রস্ত অংশ, আধাসামরিক গোষ্ঠী ও মাদক কার্টেলকে তোষণ করে যেতে পারেন। ফলে সরাসরি ভেনেজুয়েলার বর্তমান সরকারের কাছেও অর্থ পাঠাতে ভরসা পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। সমালোচকদের তীক্ষ্ণ বাক্যবাণ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসনের দাবি, এখানে সেফ প্যাসেজ বা মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করছে কাতার। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকায় বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন ভেনেজুয়েলা। এছাড়া অনেক বিদেশি কোম্পানির কাছে বিপুল অর্থ দেনা রয়েছে দেশটির। বিশ্লেষকরা বলছেন, এ অর্থ যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো ব্যাংকে রাখা হলে আইনি জটিলতা তৈরি করে তা আটকে দিত পাওনাদাররা। ইতোমধ্যে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প নিশ্চিত করেছেন, এ অর্থ যেন কোনো পাওনাদার বা আইনি মারপ্যাচে আটকে না পড়ে সরাসরি ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাজে লাগে। তবে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলার উপর কেন এতটা মরিয়া? এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, যুক্তরাষ্ট্র নিজে বড় তেল উৎপাদক হলেও তাদের শোধনাগারগুলো মূলত ভারী অপরিশোধিত তেল শোধনাগারের জন্য উপযোগী, যা ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে নিজের শোধনাগার সচল রাখতে ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হোয়াইট হাউসের জন্য এখন কৌশলগত বাধ্যবাধকতা। শেষ পর্যন্ত তেলের টাকা সাধারণ ভেনেজুয়েলাবাসীর ভাগ্য বদলাবে নাকি রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। ইমতিয়াজ আহমেদ, RTV। গত বছর চীনে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এর ফলে টানা 4 বছর ধরে দেশটির মোট জনসংখ্যা কমছে। বিশ্লেষকদের মতে এতে করে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যাগত সংকট আগামী কয়েক দশকে আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই তো জানাচ্ছেন আরাফাত ইয়াসিন। একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন, তবে সেই পরিচয় এখন বড় এক চ্যালেঞ্জের মুখে। দেশটিতে 2025 সালে জন্মহার নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি 1000-এ জন্মহার দাঁড়িয়েছে মাত্র 5.63-তে। এই হার 2023 সালের তুলনায়ও কম, যদিও 2024 সালে জন্মহার সামান্য বেড়েছিল। নতুন পরিসংখ্যান বলছে সেটি ছিল এক বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ দীর্ঘমেয়াদে চীনের জনসংখ্যা হ্রাসের প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর চীনে জন্ম নিয়েছে ৭৯,২০,০০০ শিশু। একই সময়ে দেশটিতে মারা গেছেন ১,১৩,১০,০০০ মানুষ। ফলে এক বছরের ব্যবধানে চীনের মোট জনসংখ্যা কমেছে প্রায় ৩৯ লাখ। এর মধ্য দিয়ে টানা চতুর্থ বছরের মতো জনসংখ্যা হ্রাসের রেকর্ড তৈরি হলো।
বিশেষজ্ঞদের মতে কম জন্মহার ও দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির কারণে ভবিষ্যতে চীনের শ্রমবাজার সংকুচিত হবে, বাড়বে পেনশন ও স্বাস্থ্যসেবার চাপ। এতে করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। জনসংখ্যা সংকট মোকাবেলায় চীন ইতোমধ্যে একাধিক নীতি পরিবর্তন করেছে। 1 সন্তান নীতি বাতিল করে 2 ও 3 সন্তান নীতির অনুমতি দেওয়া হলেও জীবনযাত্রার উচ্চ ব্যয় ও কর্মজীবনের চাপের কারণে অনেক দম্পতির সন্তান নিতে আগ্রহী হচ্ছেন না। তবে জনসংখ্যা কমলেও অর্থনীতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। 2025 সালে চীনের অর্থনীতি 5% হারে বৃদ্ধি পেয়েছে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরাফাত ইয়াসার, RTV। দক্ষিণ স্পেনে 2টি উচ্চগতির সম্পন্ন ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 39 জন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্পেনের পরিবহন মন্ত্রী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, সোজা রেলপথে এমন একটি লাইনচ্যুতি ও সংঘর্ষ খুবই অস্বাভাবিক ঘটনা। চলতি বছরের মে মাসে দুর্ঘটনাস্থলে রেল লাইন সংস্কার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি, সিগন্যাল সমস্যা বা মানবিক ভুল হতে পারে। কারণ অনুসন্ধানের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরীয় সরকার ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF। চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে SDF বাহিনী প্রত্যাহার এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে। চুক্তিতে আরও বলা হয়, SDF কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক নিরাপত্তা ও বেসামরিক উচ্চ পদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এতে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরীয় সরকার। এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ও বিলাসবহুল সুপার কার নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত বুগাটি এবার একেবারে ভিন্ন পথে হাঁটছে। রেস ট্র্যাক ছেড়ে প্রতিষ্ঠানটি প্রবেশ করছে আকাশ ছোঁয়া আবাসন নির্মাণের প্রতিযোগিতায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুগাটি নির্মাণ করছে প্রথম আবাসিক টাওয়ার। এ বিষয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। গতি, বিলাস আর আভিজাত্যের প্রতীক বুগাটি। তবে 4 চাকার জগৎ ছাড়িয়ে এবার প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে আকাশচুম্বী ভবনে। দুবাইয়ের প্রাণকেন্দ্রে নির্মাণ হচ্ছে বুগাটি রেসিডেন্স বাই বিং হাতি, যেখানে সবচেয়ে কম দামের একটি ফ্ল্যাটের মূল্যই $5.2 মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডেভেলপার বিং হাতি প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বে নির্মিত হচ্ছে 43 তলার এই টাওয়ার। ভবনটির সবচেয়ে দামি পেন্ট হাউসগুলোতে থাকছে ব্যতিক্রমী সুবিধা, গাড়ির জন্য ব্যক্তিগত লিফট, যার মাধ্যমে মালিকরা সরাসরি নিজেদের গাড়ি নিয়ে ঢুকতে পারবেন ফ্ল্যাটের ভেতরে। ডেভেলপারদের দাবি, এই প্রকল্পের ক্রেতাদের তালিকা রয়েছেন বিশ্বখ্যাত তারকারাও। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ও অপেরা শিল্পী আন্দ্রেয়া বোচেলির নাম উঠে এসেছে সম্ভাব্য ক্রেতা হিসেবে। শোনা যাচ্ছে নেইমার একটি পেন্ট হাউস কিনতে ব্যয় করেছেন প্রায় $54 মিলিয়ন। বুগাটির পথ অনুসরণ করে পোর্শে, অ্যাস্টন মার্টিন সহ আরও অনেক বিলাসবহুল ব্র্যান্ড যুক্ত হচ্ছে এই ব্র্যান্ডেড রেসিডেন্স বাজারে। ঘড়ি নির্মাতা জ্যাকব অ্যান্ড কং কিংবা ফ্যাশন হাউস ফেন্ডি ও মিসোনিও পিছিয়ে নেই। সাধারণ বিলাসবহুল আবাসনের তুলনায় এসব ব্র্যান্ডেড অ্যাপার্টমেন্টের দাম গড়ে 30 থেকে 40% পর্যন্ত বেশি হয়ে থাকে। আবাসন পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলছে, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে এই ধরনের আবাসনের চাহিদা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যেখানে দুবাই এখন ব্র্যান্ডেড অ্যাপার্টমেন্ট নির্মাণের শীর্ষ শহর। কম কর সুবিধা আর বিপুল ধনী মানুষের বসবাস এই খাতকে করেছে আরও আকর্ষণীয়।
ভোক্তা মনোবিজ্ঞানীদের মতে এসব বাসস্থান এখন শুধু থাকার জায়গা নয়, বরং সামাজিক মর্যাদার প্রকাশ। দুষ্প্রাপ্য পণ্য বা দামি গয়নার মতোই ব্র্যান্ডেড অ্যাপার্টমেন্ট হয়ে উঠেছে অবস্থান জানান দেওয়ার মাধ্যম। তবে সমালোচনাও আছে। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন অতিরিক্ত ব্র্যান্ড প্রদর্শন অনেকের চোখে আভিজাত্যের বদলে লোক দেখানো বড়াই হিসেবেও ধরা দিতে পারে। আরাফাত ইয়াসার, RTV। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV-র সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।